নাহলে আমাকে পিছনে যাইতে হবে তোমাদের জন্য। আচ্ছা, তোমরা সামনে চলে আসো। আমরা লাস্টের ক্লাসে কি পড়েছিলাম যে কাস্কেডিং রোলব্যাক অ্যাভয়েডেন্স, তাই না? কোন স্কেডিউলগুলো কাস্কেডিং রোলব্যাক অ্যাভয়েড করে? কোন স্কেডিউলগুলো কাস্কেডিং রোলব্যাক অ্যাভয়েড? টাইম স্টেপ বেস, টাইম স্টেপ বেস। থেকে সাইডে বাঁধা যায়, বুঝতে পারছি? তাহলে বসো, সমস্যা নেই, কারণ গরম তো। এটা এসি করা গেলে ভালো হতো, বাট বইটা আর কি ক্লাসরুমে এসি করার পারমিশন নাই। তবে ল্যাবে ক্লাস নিলে আবার, কিন্তু ল্যাবে হচ্ছে সমস্যা হচ্ছে 60 জন বসা যায় না। তবে তোমাদের যে অ্যাটেন্ডেন্স তাতে কিন্তু ল্যাবে নেওয়া যায়, কারণ এক্সপেক্টেড যে এখানে 40-50 বেশি আসবে না। স্যার এসি রুম দিলে স্যার অ্যাটেন্ডেন্স বেড়ে যাবে। হ্যাঁ, স্যার এসি রুম দিলে স্যার অ্যাটেন্ডেন্স বেড়ে যাবে। এসি এই রুম তো এসি ওরা করবে না, তাহলে আমাদের ল্যাবে ক্লাস নিতে হবে। স্যার সবগুলো ক্লাস স্যার এসি 8টা থেকে 11টা তাহলে থিওরি ক্লাস নিতে হবে। স্যার তাহলে স্যার অ্যাটেন্ডেন্সও স্যার একসাথে সময় পাবে। না, গরম তো পড়তেছে প্রচুর। এটাই কেন স্যার পারমিশন নাই? কারণ তোমরা কি শীতকালে নেক্সট সেমিস্টারে দেখতে হবে। নেক্সট সেমিস্টারে আমি আর তোমাদের ক্লাস নিচ্ছি কিনা জানি না, সবাই তো নিব না নেক্সট সেমিস্টারে, পর দিবে আছে, তখন হয়তো তোমাদের অ্যাটেন্ডেন্সটা দেখে শীতকালে কীরকম এসি স্যার লাগানোর নিয়ম নাই কেন? কোনটা? ক্লাসরুমে এসি লাগানোর নিয়ম নাই কেন? জনগণের পয়সায় চলতেছে এখন, যত খরচ করা দরকার না। হ্যাঁ? ঠিক আছে, এত খরচ করা দরকার নাই। খরচ যত কম করা যায়। জি স্যার, ফ্রিতে পড়াশোনা করতেছ, জি স্যার। ঠিক আছে, অনেক টাকা কিন্তু খরচ হচ্ছে না। ধরো একটা সরকার কি পরিমাণ টাকা খরচ হয় তোমার ধারণা আছে? 40 লাখ স্যার একজনের দিচ্ছে। আরে ধরো 3 থেকে 3.5 লাখ টাকা খরচ হচ্ছে পার স্টুডেন্ট সরকারের। এভরিথিং, টিচারদের স্যালারি, হলের বিষয়, ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজমেন্ট, ক্লাসরুম, সব কিছু মিলে আর কি সরকারের একটা বাজেট আছে। তো ভালো অ্যামাউন্টের টাকা কিন্তু খরচ হয়। এখন এসি করলে তখন আর কি আরও টাকা খরচ হবে। এত কম খরচ হয়? 3 লাখ মতো খরচ হয় নাকি? আর বেশি হইতে পারে, আমি এক্সাক্ট জানি না। প্রাইভেট ইউনিভার্সিটি তো ডিগ্রি দাম অনেক। হ্যাঁ, প্রাইভেট ইউনিভার্সিটিতে একবার ডিগ্রি দাম দিকে 10-12 লাখ। হ্যাঁ, প্রাইভেটের বেতন বেশি টিচারদের। প্রাইভেটে তোমার একটা টিচার স্যালারি ধরো 4 লাখ 5 লাখ টাকা, এখানে তো 17,000 টাকা ও আচ্ছা। সরকারি। এই জন্য তোমার কিন্তু হিসাব করতে হবে না এখানে এমপ্লয়িজের স্যালারি কত। আমাদের আমি যেটা একবার তোমাকে বলছি যে টিচার হওয়ার লস, যারা কিন্তু এখন ভালো করতেছো তারা কিন্তু পরে ঢুকবা, যে এখন খারাপ করতেছো সে কিন্তু উইনার হবে। এটা কিন্তু মনে রাখবে, যার সবচেয়ে খারাপ ও সবচেয়ে ভালো থাকবে, ঠিক আছে? যে সবচেয়ে ভালো আছে সে কোথায় যাবা? সে ধরো বইতে যায় তোমার লাইফ, মানুষের কাছ থেকে টাকা নিয়ে নেওয়া, এছাড়া তোমার 30,000 টাকা আমরা চাকরি শুরু করবো। ধরো বাসা তো পাবা না, তোমার সামনে যদি সাবজেক্ট নিয়ে থাকতে পারো, হ্যাঁ, সিঙ্গেল বাসা নিতে পারবে না, সাবজেক্ট নিয়ে যদি চলা যায়। তবে হ্যাঁ, বাইরে চলে গেলে আবার তুমি ভালো লাইফে চলে যাবে। যতদিন কিন্তু বাইরে যাবে না তোমার লাইফ হবে খুব করবে। আর স্টুডেন্টের গাড়ি তো খাবে, এটা ধরো ধরে নিলাম যে ওইটা খাবো, স্যার বাইরে গেলে ধরে তো নিয়ে আবার স্যার, হ্যাঁ, স্যার বাইরে গেলেও তো আবার পিএইচডি 5 বছর। না তখন তো অ্যাটলিস্ট তুমি ওইটা যথেষ্ট ভালো তোমার স্কলারশিপটা থাকবে, যেটা অ্যাটলিস্ট বইয়ের টিচার দিচ্ছে ভালো থাকবে। আচ্ছা, মানে একাডেমিক প্রেশার কথা বলছি, পিএইচডি আরও বেশি হবে না না? এটা তো পিএইচডি তো করতে হবে, অবশ্যই করবা সবাই। আর স্টাডিজ একাডেমি অথবা মাস্টার্স করে তুমি চাকরি করতে পারো, মাস্টার্স করে দিয়ে গুগলে জয়েন আরো করো। কষ্ট, এটা স্যার বললাম, মানে পিএইচডি 5 বছর আরও কষ্ট না? কষ্ট এখন তার সবাই তো করছে, কষ্টের মধ্যে করে তারপর পরে সে একটা ভালো ইয়েতে বেনিফিট পাচ্ছে না। স্যার পাচ্ছে, কিন্তু স্যার 30-35 বছর কিন্তু চলে যায় এইভাবে জীবনে। তাহলে মাস্টার্স করে তুমি ওই যে চাকরি করতে পারো,
বাইরে চলে গেলে সমস্যা নেই, তাহলে ভালো। এটাই বলতেছি আর কি, যারা একটু ভালো আছে মনে করো না যে তোমার লাইফটা খুব ভালো যায়, মেবি ইউ হ্যাভ সিজিপিএ 3.995, তোমার খবর আছে। যার আসলে কোনো বাধা নাই, এই যে এদের তো বাধা আছে। বাধা কি? এদেরকে বইটা জয়েন করতে হবে, এখানে জয়েন করতে হবে, এদের বাধা মানে দেয়ার লাইফ ইজ ডিফাইন্ড বাই দ্য সোসাইটি হুইচ ইজ নট গুড। কারণ তুমি কি করতে চাও, তোমার তো কিছু ফ্রিডম থাকা উচিত, ওর তো ফ্রিডম নাই। বিষয়টা তো এরকম, তোমার কাছে ফ্রিডম আছে, যারা পিছনে আছে, পিছনে যারা বসে আছে, তোমরা অনেক কিছু করতে পারবা। তোমরা ধরো নিজের কোম্পানি দিতে পারবা, তোমরা রিস্ক নিতে পারবা, তোমরা কিছুদিন এই চাকরি করবা, কিছুদিন এই চাকরি করবা, মানে দিস এক্সপিরিয়েন্সেস আর ভেরি ইম্পর্টেন্ট। তোমার লাইফ যদি ডিফাইন থাকে টিচার হোক, তাহলে তোমার দ্বারা আসলে কিছু হবে না। স্টুডেন্ট পড়াবে এখানে, তোমার দ্বারা সোসাইটির কোনো এরকম হ্যাঁ হবে, রিসার্চ করবা, সেখানে ডেফিনেটলি ইম্প্যাক্ট আছে। এই জন্য দেখবে যারা বড় বড় কিছু করে তারা কিন্তু ডিফারেন্ট লাইফে থাকে না, এক্সপিরিয়েন্সের অভাব থাকে, আর তোমার রিস্ক না থাকলে আসলে কিছু করা যায় না, এটা একটা সমস্যা। হ্যাঁ কি বলতেছিলাম না, ইটস আপ টু ইউ। ইচ্ছা করে খারাপ করতে তো আমরা দেশে বলবো না, ইচ্ছে করে খারাপ করে তুমি যদি অন্যটাও না করো তাহলে তো হবে না। এখানে একটা বিষয় আছে যে তুমি সিজিপি ভালো রাখলে তোমার অপরচুনিটি বেশি থাকবে, নিচের দিকে থাকলে একটু অপরচুনিটি কম থাকবে, বা তুমি অপরচুনিটি তুমি ইউজ করতে পারবে। ঠিক আছে, যদি ইচ্ছা করে ভালো রাখা যাবে না, সেটা আমার সমস্যা। কারণ হচ্ছে যে তোমার তাইলে তোমার জন্য ডিফিকাল্টি তো আসবে। এখন কে কি চাও, ডিফিকাল্টি আসবে, বাট ডিফিকাল্টি আসবে মানে হচ্ছে যে তোমার কাছে অনেক পথ খোলা আছে যেগুলো তোমাকে চুজ করতে হবে। দিস ইজ দি বেনিফিট। কিন্তু যে ফার্স্ট হচ্ছে ও আসলে ওই রিস্কগুলো নিতে পারবে না, পারবে? সে কি চিন্তা করতে পারবে না একটা কোম্পানি করবো, তার দ্বারা হবে না। সে বইয়ের চাকরি করবে, সে কোম্পানি করবে গেলে একটা কোম্পানি করতে গেলে 2 ইয়ার্স তোমাকে প্রথমে এটার পেছনে সময় দিতে হবে, তা দিতে হবে না? সেই সময়টা কেউ দিতে পারবে? কত বই নিজে করবে, জিএডিডি করে চলে যাবে, ওর দ্বারা এটা হবে, তোমার দ্বারা এটা হবে। এবং তোমার দ্বারা হয়তো পরবর্তীতে বাংলাদেশে একটা বিশাল সফটওয়্যার কোম্পানি তৈরি হতে পারে, এটা তো ওকে দিয়ে হবে না। হবে রেজিস্ট্রেশনের মালিক যে স্যার, ওটা আমাদের তো স্বাভাবিক, তুমি চিন্তা করো ওকে দিয়ে হবে কিনা, ইটস ইম্পসিবল, হবে না। হ্যাঁ, ওকে দিয়ে পরবর্তীতে অন্য ধরনের স্টার্ট আপ হইতে পারে। যারা রিসার্চ করে তারাও, ইউএসএতে এটা হয় যে রিসার্চ থেকে অনেকে অ্যাট দ্য এন্ড স্টার্ট আপে চলে যায়, সেখানে আসলে বিষয়গুলো অনেক বেশি ওপেন আছে। হ্যাঁ, আমাদের এখানে কিন্তু এগুলো করা যায় না, আমাদের বাংলাদেশে কিন্তু এগুলো অত সহজ না। আর এখানে কাজের এত প্রেশার তুমি চাইলেও পারবে না। ওখানে টিচারদের ফ্লেক্সিবিলিটি আছে আরও বেশি, এখানে টিচারদের আরও অনেক কাজ করতে হবে। ধরো দুটো ছাত্র মারামারি করছে, সেটাও ইনভেস্টিগেশন করে তার 4 জন টিচার বসে 10 ঘন্টা সময় নষ্ট করে রাখতে হবে। এটা কি আমার কাজ? মানে এখানে হচ্ছে টিচারদের অনেক কিছু করতে হবে। কোথাও মালি নিয়োগ করবে, সেটা নিয়োগ পরীক্ষা আমাকে থাকতে হবে, আমাকে সেটা প্রশ্ন করতে হবে, পরীক্ষা নিতে হবে, খাতা দেখতে হবে। দেয়ার আর মেনি ওয়ার্ডস যেগুলো আমরা পছন্দ করি না, কিন্তু করতে হবে। ফলে এখানে অত বেশি সময় পাওয়া যায় না। এখানে টিচার হওয়াটা আসলে লস হবে, আমি মনে করি ইটস এ কমপ্লিটলি লস হবে। কারণ তুমি গভর্নমেন্ট স্যালারি পাবা, ইন রিটার্ন তুমি আসলে কিছু পাচ্ছ না। তুমি এখানে বলতে পারো বইয়ের টিচার, কিছুদিন পরে বইয়ের টিচারের কোনো পাত্তা থাকবে এখনই নাই। মার্কেটে বইয়ের টিচারের কোনো ভ্যালু নেই, আছে কেউ পাত্তা দেয়? তোমরা দাও, তোমরাও দাও না, এরা আমরা জানি। তোমরা না, বাইরে কেউ এখন দাও না, একসময় ছিল ডিফারেন্ট। দেখো তুমি যদি বিয়ের মার্কেটে একটা বই টিচারদের মনে হয় ট্রুলি বিয়ের মার্কেটে মেয়েরা কিন্তু বই দিতে পছন্দ করে কম করে, সব জায়গায় লস প্রজেক্টিভ। কথা কি মিথ্যা কথা বললো? ট্রেন্ড দেখো, তার মানে এভরি হয় কি তুমি লুজার হচ্ছ। বেটার কি সিজিপি ইচ্ছা করে খারাপ করে না, ইচ্ছা করে খারাপ করতে হবে না, এর সঙ্গে তুমি পারতেছো সেটা তো সমস্যা নেই। বিষয়টা হচ্ছে আসলে অনেকটা যে যেভাবে পড়তেছে তার সেই অপরচুনিটিগুলো খোলা থাকবে। এখন তুমি ধরো ইঞ্জিনিয়ারিং করে বইটা আসছো, তোমার হয়তো ক্লাসে নিচের দিকে ছিল একজন, সে হয়তো ইকোনমিক্সে পড়ছে ঢাকা ইউনিভার্সিটিতে,
সে যদি এখন বিসিএস দিয়ে ইয়ে দিয়ে সচিব হয়ে যায় তো সে তোমাকে তোমার উপরে ছড়ি ঘোরাইতে পারবে, এটা তো জানো। তো তুমি মনে করো না তুমি ইঞ্জিনিয়ারিং করে আসলে সব জায়গায় অপরচুনিটি আছে। তুমি কোন সাবজেক্টে পড়তেছো সেটা ম্যাটার করে না, তুমি ক্লাসের কত নাম্বার কোয়েশনে আসো সেটাও আসলে ম্যাটার করে না, কারণ তোমার কাছে একটা অপরচুনিটি আছে যেগুলো আসলে ওর কাছে নাই, সেটা তোমাকে সঠিক খেয়াল রাখতে হবে এবং এট টাইম তুমি ওর উপরে চলে যেতে পারো, জানো না। আরেকটা স্যাটিসফ্যাকশন একটা সমস্যা আছে, তুমি যদি ফার্স্ট সেকেন্ড হল দেখবা তোমার অ্যাচিভমেন্ট হয়ে গেলে তুমি কিন্তু ডিমোটিভেট হয়ে যাবে। এই যে তোমার কার্লসনের নাম শুনছো, কার্লসন ওর নাম কি, ম্যাগনাস কার্লসনের নাম শুনছো? সে এখন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন খেলে না, চেস বোর্ড অফ চেস খেলে না, জানো না? কারণ হচ্ছে সে তার সাথে কেউ পারে না, সে স্যাটিসফাইড, সে আর খেলে না, মানে তার খেলতে ভালো লাগে, সে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন পার্টিসিপেট করে নাই। তো লাস্ট টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন কে হয়েছে? লাস্ট চ্যাম্পিয়ন হচ্ছে গুকেশ দোমারা, হচ্ছে ইন্ডিয়া। তো ইন্ডিয়ান ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে অনেকদিন পরে। বিশ্বনাথন আনন্দ ছিল তোমার 2012 পর্যন্ত, তারপরে কার্লসন ছিল, ম্যাগনাস কার্লসন। ম্যাগনাস কার্লসন অনেকদিন ছিল, এখন সে খেলবে না, এখন হচ্ছে গুকেশ চ্যাম্পিয়ন। ইন্ডিয়ানরা আবার চেস খুব ভালো খেলে। আনফরচুনেটলি বাংলাদেশে এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার নাই, বাংলাদেশে এগুলোকে প্রমোট করার কেউ নাই। তুমি চেস খেললে তোমাকে কেউ প্রমোট করবে না, বলবে তুমি ঝামেলা করবে। কালসনকে জিজ্ঞেস করছিল আসলে তুমি তো এত বড় প্লেয়ার, তোমার ছেলেও তুমি এনকারেজ করবে? সে বলছে না, আমি এনকারেজ করবো না। হ্যাঁ, ওর যেটা দেখো বা ওইটা বলবে না, সেটা বলে না। সে বলছে আমার প্রফেশনে আমি চ্যাম্পিয়ন, তো আমার টাকা আছে, কিন্তু ইট ইজ বেটার মানে অন্য প্রফেশনে খারাপ করেও অনেক ভালো থাকা যায়, সেটা মানে কি বুঝতে পারছো? অর্থাৎ ভালো সিজিপিএ হইলে তোমার যদি টিচার নাও হয় মেবি তুমি খারাপ থাকবে না, কিন্তু লো হইলে দেয়ার আর সাম রিস্ক। অনেকটা আমি ওটা বলছি, যেও সেটা বলছে যে চেসে তুমি আসছো ঠিক আছে, কিন্তু যেখানে চ্যাম্পিয়ন না হো আসলে তোমার মনিটারি ইনকাম হবে খুবই কম, তাই লাভ আছে, ইট ইজ ভেরি রিস্কি। যেমন ধরো ক্রিকেটে তুমি খেলতে পারবে কত, আফটার 35 ইয়ার্স, তারপর খেলতে পারবে না। তোমাকে যা ইনকাম করতে হবে এর মধ্যে করতে হবে, এরপরে তুমি হয়তো বললে যে আমি এটা খাবো, কিন্তু সবাই তো আর ওইটা হইতে পারে না, অনেক প্লেয়ারই কিন্তু খারাপ অবস্থায় আছে। তো যারা বিখ্যাত হচ্ছে তারা হয়তো তুমি দেখতেছো যে বিরাট কোহলি বা এই সেই অনেক টাকা, কিন্তু যারা নিচের দিকে আছে তাদের অবস্থা কিন্তু কত হবে আমরা জানি না, কারণ আফটার 35 ইয়ার্স তাদের ইনকাম কী হবে, তারা কী করবে। তো আছে মানে এইসব ক্ষেত্রে কিছুটা রিস্ক আছে, গেইনও আছে অনেক বেশি, আবার রিস্কও আছে, খেলার ক্ষেত্রেও। আমরা যদি ক্লাস শুরু করি, আমরা বলছিলাম যে ক্যাসকেডিং রোল ব্যাক অ্যাভয়েড করে, ক্যাসকেডিং রোল ব্যাক। এটার ক্ষেত্রে আমরা কোন ট্রানজিশনগুলো ক্যাসকেডিং রোল ব্যাক অ্যাভয়েড করতে পারি? যেগুলোতে ডার্টি রিড নাই। ডার্টি রিড হলে কিন্তু ক্যাসকেডিং রোল ব্যাক করতে হবে। যেমন এই স্কেডিউলটা দেখো, এই স্কেডিউলে এই যে ডি রিড করছে, তার আগে ট্রানজিশন T1 রাইট করেছে, তার মানে এটা ডার্টি রিড। এটা কি ডার্টি রিড? এখানে কমিটটাতে দেখো, আগে T1 কমিট করছে, পরে T2 কমিট করছে, এটা ওকে, সমস্যা নাই, তাই না? ক্যাসকেডিং রোলব্যাক মানে এটা ক্যাসকেডিং রোলব্যাক না, মানে এখানে ক্যাসকেডিং রোলব্যাক করতে হবে যদি কোনো কারণে সমস্যা হয়। সাপোজ ধরো এই জায়গায় সিস্টেম ফেলিওর হয়ে গেল, তাহলে কি কোনো সমস্যা নেই। এই জায়গায় সিস্টেম ফেলিওর হলে সমস্যা নাই, এই জায়গায় সিস্টেম ফেলিওর হলে কি হবে? সমস্যা নাই, তাহলে দুটোই আনকমিটেড, সমস্যা নাই। বা C1 যদি মনে করে যে আমি রোলব্যাক করব, তাহলে C1 রোলব্যাক করলে C2 কে রোলব্যাক করতে হবে। কেন? কারণ হচ্ছে C1 এর ডাটা T2 T1 এর ডেটা T2 করছে, T1 যদি রোলব্যাক করতে হয় T2 কে রোলব্যাক করতে হবে। এটাই আমরা বলছি ডার্টি ক্যাসকেডিং রোলব্যাক। এখন ট্রানজিশন কি ক্যাসকেডিং রোলব্যাক, যেমন ধরো এটা ধরো যে স্কেডিউলটা এখানে এটা ঠিক আছে, এটা রিকভারেবল, এটা দেখো এটা রিকভারেবল না। কেন? এখানে T1 এর ভ্যালু T2 করেছে, এখন T2 আগে কমিট করে ফেলেছে, T1 পরে কমিট করছে, এটা কি রিকভারেবল? এটা রিকভারেবল না, কারণ যদি এই জায়গায় দিয়ে যদি সিস্টেম ফেলিওর হয় তাহলে কি হবে? তাহলে যেটা হবে T2 কমিটেড কিন্তু T1 কমিটেড না, কিন্তু T1 এর রাইট করার ভ্যালু T2 করছে। তো রিকভারি ম্যানেজার দেখবে যে লগ ফাইলে T2 কমিটেড T1 কমিটেড না, তাহলে কি করবে? T1 কে আনডু করে ফেলবে, যা যা করছে সব আনডু করবে, কিন্তু করে তো লাভ নাই, ওর রিড করা ভ্যালু রাইট করা ভ্যালু করে ফেলবে। তো এই স্কেডিউলটা রিকভারেবল না,
তার মানে রিকভারেবল হওয়াটা খুবই জরুরি। আর কাস্কেডিং রোলব্যাক হচ্ছে এটা তো অবশ্যই রিকভারেবল এবং এই ধরনের ট্রানজাকশনে কখনোই আসলে ডার্টি ডেটা রিডিং থাকে না। সো ডার্টি ডেটা যদি না থাকে তাহলে সেখানে কাস্কেডিং রোলব্যাক লাগবে না, মানে একটা ট্রানজাকশনকে রোলব্যাক করলে আরেকটা রোলব্যাক করতে হবে সেই সমস্যা নাই। ধরো তুমি ট্রানজাকশন T1 তুমি অন্য অনেক ট্রানজাকশনে ডাটা রিড করছো, তাদের মধ্যে ধরো একটা ট্রানজাকশন কমিট করে নাই, তোমাকে কমিট করতে দেওয়া যাবে না। তুমি যদি আগে কমিট করে ফেলো তাহলে রিকভারেবল হবে না। আর কাস্কেডিং রোলব্যাক যদি অ্যাভয়েড করতে চাও তাহলে হচ্ছে তুমি ওরা কমিট না করা পর্যন্ত ওদের ডেটা তুমি রিডই করতে পারো। এটাই হচ্ছে কাস্কেডিং রোলব্যাক অ্যাভয়েডেন্স। কথাটা বুঝতে পারছো? একটা হচ্ছে রিকভারেবল আর একটা হচ্ছে কাস্কেডিং রোলব্যাক অ্যাভয়েডেন্স। রিকভারেবলের জন্য শুধু এটাই দরকার যে তুমি কমিট করবা না, তুমি যাদের ডাটা রিড করছো তারা কমিট করার আগে। আর কাস্কেডিং রোলব্যাকের রিকোয়ারমেন্ট কি? তুমি ডার্টি ডেটা রিড করতেই পারবা না, ঠিক আছে? তো কাস্কেডিং রোলব্যাক যদি অ্যাভয়েড করতে চাও তাহলে ডার্টি ডেটা রিড করতে পারবে না। এই ধরনের স্কেডিউলকে আমরা বলি ACR স্কেডিউল, স্কেডিউল দ্যাট অ্যাভয়েডস কাস্কেডিং রোলব্যাক। আচ্ছা এখানে দেখো তিনটা স্কেডিউল আছে, বলো যে কোনটা কোনটা রিকভারেবল, কোনটা কোনটা ACR। রিকভারেবল কোনটা কোনটা আগে দেখো। এটা রিকভারেবল কারণ এখানে ডার্টি ডেটা রিড করছে কে? ডার্টি ডেটা রিড করছে T1 আর T2, তাহলে T1 আগে কমিট করতে হবে। দিস ইজ ফাইন, দিস ইজ ফাইন, দিস ইজ নট রিকভারেবল। এটা রিকভারেবল, এই তিনটা রিকভারেবল, কোনো সমস্যা নাই, আছে নাই? দুইটা রিকভারেবল, একটা রিকভারেবল না। আচ্ছা এখন আমরা বের করি কোনটা কোনটা ACR। এখানে প্রত্যেকটা ট্রানজাকশনে ডার্টি ডেটা রিড আছে, একটা তো কোনটাই আসলে ACR না, নট ACR। এই স্কেডিউলটা ACR। এখানে দেখো বি এর যে রিডটা সেটা কমিটের পরে, T1 এর কমিটের পরে, তো এখানে এইটা ACR অবভিয়াসলি। আর তো অবভিয়াসলি মানে রিকভারেবল তো হবেই, প্লাস এটা কি ACR। ACR নিতে কেমন বের করব? ACR কেন? ডার্টি ডেটা নাই, রিড নাই, তুমি একটা কারণ বলতে চাচ্ছো কমিটেড ডেটা রিড করছে, ডার্টি ডেটা রিড করছে, তাই তো? এই জন্য এটা কোনো কারণ আছে ডার্টি ডেটা রিড করে নাই, সেজন্যই আসলে ACR হচ্ছে। ACR মানে এমন স্কেডিউল যেগুলো কাস্কেডিং রোলব্যাক অ্যাভয়েড করে, অ্যাভয়েড কাস্কেডিং রোলব্যাক, সেগুলো ডার্টি ডেটা রিড থাকে না। তো এখানে ডার্টি ডেটা রিড নাই, এটা কমিটেড রিড, দিস ইজ ফাইন। এখন আমরা টু ফেজ লক করে আসছিলাম, আমরা এটা দেখাইছি টু ফেজ লকে তোমার সমস্যা আছে। কি সমস্যা? নন রিকভারেবল হতে পারে। নন রিকভারেবল কেন? আমি আপনাদের যদি ব্যাকে গিয়ে দেখাই টু ফেজ লকে নন রিকভারেবল হতে পারে। যেমন এই যে एग्जांपलটা আমরা দেখাইছিলাম, এখানে দেখো T1 লক করতেছে, রিড করতেছে, আপডেট করতেছে, রাইট করতেছে, লক করতেছে, B কে আনলক করতেছে। T2 দেখো, T2 লক করছে একে, এই যে A কে লক করলো, A কে রিড করলো, এটা কিন্তু অলরেডি আপডেটেড। এটা কি? A অলরেডি আপডেটেড, মানে রিটেন বাই T1। তাইলে এই যে রিডটা এটা কি ডার্টি রিড না? এটা ডার্টি রিড। তার মানে টু ফেজ অফ স্কেডিউল ডার্টি রিড এলাও করছে। সমস্যাটা কি? সমস্যা হচ্ছে A তো এর মধ্যে সুন্দর মতো কাজ করলো, B চাইলো, B ডিনাই হলো, তারপর T1 রিড করলো, T1 অ্যাবর্ট করে ফেললো, তাহলে T1 এখন আনডু হয়ে গেল। এখন T2 কি হবে? ও তো সুন্দর মতো আবার কাজ করে চলে যাচ্ছে। এটাকে অ্যালাউ করা যাবে? এটা অ্যালাউ করা যাবে? কোনটা? না, অ্যালাউ করা যাবে না। অ্যালাউ করা যাবে যে এই যে ও ডার্টি যেটা রিড করছে, তারপরে পরবর্তীতে T1 কিন্তু অ্যাবর্ট করছে, T1 কিন্তু অ্যাবর্ট হয়ে গেছে, T2 কন্টিনিউ করে শেষ করে চলে গেছে। এটাকে অ্যালাউ করা যাবে? কেন যাবে না? কারণ হচ্ছে ও তো অ্যাবর্ট করছে, ওকে অ্যাবর্ট এই যে তুমি বলো কেন যাবে না? খুব সহজ প্রশ্ন। হ্যাঁ, এত দ্রুত সারেন্ডার করলে কেমন হবে? এই তুমি বলো পিছনে কেন যাবে না? এই তুমি বলো। কি অনেক কঠিন বিষয়গুলো, অনেক কঠিন। হ্যাঁ স্যার আসলে অনেক টপিক তো ঘুরাই ফেলে। হ্যাঁ, অনেকগুলো ছোট করে দিলে তো ঘুরাই ফেলে। মানে ও তো ডাটা রিড করছে, ও তো ডাটা ডেটা রিড করছে, ও তো রেকর্ড করে গেছে,
সিম্পল অ্যানসার তোমরা কেন দিতে পারছো না? I don't know. কি আছে লিখতে হবে আমরা যেখানে ছিলাম সেখানে আসি। এটা হচ্ছে টু ফেজ ব্লকে আসলে ডাটি ডেটা রিডিং অ্যালাউ করে। তা আমরা যদি টু ফেজ ব্লককে এসিআর করতে চাই তাহলে একটা এক্সট্রা কন্ডিশন এনফোর্স করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে আনলক করার আগে একটা টুপিয়াল ট্রানজাকশন মাস্ট নট রিলিজ এনি এক্সক্লুসিভ ব্লক আনটিল দি ট্রানজাকশন হ্যাজ কমিটেড অর অ্যাবর্টেড এবং কমিট অর অ্যাবর্ট ব্লক রেকর্ড হ্যাজ বিন সেন্ড টু দিস। মানে ট্রানজাকশন কমিট না করা পর্যন্ত কোনো এক্সক্লুসিভ ব্লক আনলক করা যাবে না। তাইলে এখানে ডাটি ডেটা রিডিং অ্যালাউ করবে না। প্রশ্ন হচ্ছে কেন? কারণ একটা ট্রানজাকশন যদি কমিট করার আগে লক না ছাড়ে এক্সক্লুসিভ লক, তার মানে ও যদি কোনো কিছু রাইট করে সেটা যদি আরেকজনকে রিড করতে হয় তাকে লক পেতে হবে, কিন্তু এ তো লক ছাড়ছে না। এ লক ছাড়ছে কখন? কমিট করার পরে লকটা ছাড়ছে। তাহলে বাকিরা লকটা পাচ্ছে কখন? এই যখন কমিট করতেছে তারপরে পাচ্ছে। তার মানে ইতোমধ্যে আসলে ডেটাটা কি হয়ে গেছে? কমিটেড হয়ে গেছে। সুতরাং এখানে ডাটি ডেটা রিড করার কোনো সুযোগ নেই। মানে কেউ একজন ট্রানজাকশন ডাটা রাইট করেছে, সে এখনো কমিট করে নাই, আরেকজন ওই ডাটা রিড করবে, এটা হবে না। কারণ ও তো এক্সক্লুসিভ ব্লকটা ধরে আছে। এই অবস্থায় আপনাকে তো শেয়ার ব্লক আসলে দিবে না। দিবে না। সো টু ফেজ ব্লক ট্রানজাকশনে তুমি যদি এই এক্সট্রা কন্ডিশনটা অ্যাপ্লাই করো তাহলে ডাটি ডেটা রিডিংটা আর থাকবে না। তো যে স্কেডিউলের ট্রানজাকশনগুলো টুপিএল স্ট্রিক্ট টুপিএল তাদেরকে আমরা বলি স্ট্রিক্ট টুপিএল স্কেডিউল। তাহলে স্ট্রিক্ট টুপিএল স্কেডিউল কি? স্ট্রিক্ট টুপিএল স্কেডিউল হচ্ছে এমন একটা স্কেডিউল যেখানে সব ট্রানজাকশন স্ট্রিক্ট টুপিএল না, সব ট্রানজাকশন স্ট্রিক্ট টুপিএল। কি বললাম? স্ট্রিক্ট টুপিএল স্কেডিউল হচ্ছে এমন একটা স্কেডিউল যেখানে সবগুলো ট্রানজাকশন কি স্ট্রিক্ট টুপিএল। এসিআর এবং সিরিয়ালাইজ স্ট্রিক্ট টুপিএল হইলে তাইলে এটা এসিআর হবে। প্রশ্ন হচ্ছে কেন? কারণ হচ্ছে কমিট তো আগেই করতেছে। কারণ আমি বললামই যে স্ট্রিক্ট টুপিএল হইলে এসিআর হবে। এটা তো একটু আগে আমি বললাম যে স্ট্রিক্ট টুপিএল হইলে ডাটি ডেটা রিড করার কোনো সুযোগ থাকছে না। কারণ তুমি কমিট না করা পর্যন্ত আনলক করছো না, ফলে তোমার রাইট করা ভ্যালু আরেকজন করবে সেই সুযোগ নাই, কারণ সে আসলে শেয়ার ব্লক পাচ্ছে না। তো স্ট্রিক্ট টুপিএল স্কেডিউল এসিআর হবে, মানে এখানে কোনো ক্যাসকেডিং রোলব্যাক লাগবে না। স্ট্রিক্ট টুপিএল স্কেডিউল ইজ সিরিয়ালাইজেবল, এটা তো কোনো সন্দেহ নাই। টুপিএল যদি সিরিয়ালাইজেবল হয়, স্ট্রিক্ট টুপিএল আর সিরিয়ালাইজেবল আরো বেশি হবে, কারণ এটা আরো মোর স্ট্রিক্টার ভার্সন অফ টুপিএল। নরমাল টুপিএল তো তোমাকে সেটা বলছে না যে লক ছাড়তে পারবে না, বলতেছে না। এই জন্যই নরমাল টুপিএল আসলে রিকভারেবল হচ্ছে না, কিন্তু স্ট্রিক্ট টুপিএল তো রিকভারেবল তো অবশ্যই। দিস ইজ ইভেন এসিআর, মানে কি ক্যাসকেডিং রোলব্যাকও লাগছে না। তো আমরা যদি এই গ্রাফটা দেখি, এটা দেখে তোমরা কি বুঝতে পারছো? বিভিন্ন টাইপের রিলেশনশিপ দেখে বুঝতে পারতেছ যে রিকভারেবল, serializable. There are some transactions which are recoverable but not serializable. There are some transactions which are scheduled. There are some schedules which are serializable but not recoverable. এই যে এসিআর থেকে বুঝতে পারতেছো, এসিআর তো এখানে আছে, মানে এসিআর তো রিকভারেবল একটা পার্ট। এসিআর ইজ এ পার্ট অফ কি recoverable, but all ACR are not serializable. মানে কিছু কিছু ACR আছে যারা আসলে serializable না, এগুলো কিন্তু disjoint set না। হ্যাঁ, তো মানে এগুলো কিন্তু একেবারে একটা আর কি ইয়া না, সাবসেট না। ACR কিছু কিছু schedule আছে যারা ACR but not serializable। মজার বিষয় হচ্ছে strict টুপিএল কি both serializable এবং recoverable, কারণ ACR এর ভেতরে আছে। ডাটাবেস আসলে কি চায়? ডাটাবেস যদি অ্যালাউ করতে চায় কোনগুলোকে অ্যালাউ করতে হবে? এগুলোকে স্ট্রিক্ট টুপিএল। শুধু টুপিএল কে অ্যালাউ করলে হবে না। আমরা কি বলতাম যে হ্যাঁ টুপিএল কে অ্যালাউ করতে হবে, কথাটা আসলে পুরোপুরি ঠিক না। কারণ টুপিএল কে অ্যালাউ করলেও ইনকনসিস্টেন্সি হইতে পারে না? কেন হইতে পারে? ওই যে ডাটি রিডের কারণে স্টিল ইনকনসিস্টেন্সি হইতে পারে। সো টুপিএল ইনকনসিস্টেন্সি অলওয়েজ অ্যালাউ করে, এটা রং। টুপিএল ইজ কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল, দ্যাটস ওকে, কিন্তু স্টিল দেয়ার আর ওয়েজ টু আর কি মেক ডাটাবেস ইনকনসিস্টেন্ট যদি অ্যাবর্ট করে ফেলে। তো আমরা স্ট্রিক্ট টুপিএল ফলো করলে তাইলে ডাটাবেসটা অলওয়েজ কনসিস্টেন্ট থাকবে, কারণ এগুলো রিকভারেবল এবং এগুলো সিরিয়ালাইজেবল।
আর সিরিয়াল কোথায় আছে? সিরিয়াল তো একেবারে ভেতরে আছে, মানে ও তো সবচাইতে ভালো, তো ওকে তো আমরা চাই না। চাও? ওকে তো চাও না, তুমি চাও কি আরো ভালো জিনিস চাও? আচ্ছা, স্ট্রিক্ট টুপিএল মাইক্রোসফট এসকিউএল সার্ভার ডেটাবেসটা আসলে স্ট্রিক্ট টুপিএল না, ও যেটা করে স্ট্রং স্ট্রিক্ট টুপিএল, মানে আরেকটু রিকোরাস, এটাকে বলে স্ট্রং স্ট্রিক্ট টুপিএল। পার্থক্য কি স্ট্রিক্ট টুপিএল আর স্ট্রং স্ট্রিক্ট টুপিএল এর মধ্যে পার্থক্য কি বলতে পারবা? হ্যাঁ, পার্থক্য হচ্ছে একটা স্ট্রিক্ট আর একটা স্ট্রং এবং স্ট্রিক্ট, এভাবে লিখবা आंसर, তাইলে 5 আউট অফ 5 পেয়ে যাবে, ভুল বলা কিছু নেই। হোয়াট ইজ স্ট্রিক্ট টুপিএল? Strict tupial is a tupial schedule where every transaction is strict. So this is the appropriate answer. Strong strict both strong and এরকম একটা দাও না, ডেফিনেটলি দাও। আমরা যখন খাতা দেখি এরকম অনেক অ্যান্সার পাই, অনেক স্টুডেন্ট 2 পেজ লিখছে কিন্তু 0 পাইছে। অনেকের মধ্যে ধারণা এরকম যে লিখলেই নাম্বার পাওয়া যাবে, দিস ইজ রং। আসলে কারণ আমরা কি পড়ে দেখি কি লিখছো, শুধু শুধু আসলে লিখতে লাভ না। তবে হ্যাঁ, ইকোনমিক্স বা ইকোনমিক্স সাবজেক্ট সেগুলোতে লিখতে লাভ, সেগুলোতে লিখে লাভ হইতে পারে, কিন্তু সিএসসি কোর্সগুলোতে আর কি। তবে কিছু টিচার আছে যারা কিছু জায়গার টাকা দেয়, যারা মানে ও কেজি লিখছে, আচ্ছা 0.5 1 এরকম দেয়, এটা কিন্তু একটা বেনিফিট। একেবারে বেনিফিট নাই আমি সেটা বলবো না, সব টিচারের কথা আমি বলবো না, তবে আমি সাধারণত আউট অফ কনটেক্সট হইলে আসলে কোনো নাম্বার দেই না, যেহেতু এটা আসলে দেওয়ার কোনো সুযোগ নাই। যেমন কেউ যদি লিখে যে স্ট্রিক্ট টুপিএল মানে হচ্ছে স্ট্রিক্ট, এটা নাম্বার দিতে পারবো। লিখতে হবে কি স্ট্রিক্ট টুপিএল মানে এই যে স্কেডিউল যেখানে ট্রানজেকশনগুলো আনলক করে না, বিফোর কমিট দে ডোন্ট রিলিজ দ্য এক্সক্লুসিভ লকস, এটা লিখলে তুমি ফুল মার্কস পাচ্ছ। স্ট্রং স্ট্রিক্ট মানে কি? স্ট্রং স্ট্রিক্টের শর্ত হচ্ছে কোনো লকই ছাড়া যাবে না, শেয়ার্ড লকও ছাড়া যাবে না বিফোর কমিট, এটাই হচ্ছে স্ট্রং স্ট্রিক্ট। স্ট্রিক্ট টুপিএলে তুমি শেয়ার্ড লক ছাড়তে পারবে না, কোনটা ছাড়তে পারবে না? এক্সক্লুসিভ লক, মানে যেটা রাইট করছো, এটাই হচ্ছে স্ট্রিক্ট। তুমি শেয়ার্ড লক ছেড়ে দিতে পারবা, তুমি তো রাইট করো নাই, ছেড়ে দিতে পারবা, কিন্তু স্ট্রং স্ট্রিক্টে তুমি শেয়ার্ড লকও ছাড়তে পারবা না বিফোর কমিট, স্যার কোনো লকই ছাড়তে পারবা না। স্যার পিএলএও তো মনে হয় আমি কোনো লোক ছাড়তে পারতাম। সরি, পিএলএ কি আমি কোনো লোক ছাড়তে পারতাম? পিএলএ কমিটের আগে হ্যাঁ। হ্যাঁ, তুমি লক ছেড়ে ছেড়ে আসতে তো সমস্যা কি? গ্রোয়িং ফেজ, শ্রিঙ্কিং ফেজ, আনলক করে করে আসো না, হ্যাঁ লোক ছাড়তে পারো না, তাইলে এটা হবে হ্যাঁ আর পিএলও স্যার হবে না, তাইলে কি হবে না? এসিআর হবে না। না, টুপিএল তো রিকভারেবলই না, এসিএল তো বাদ দাও, টুপিএল তো রিকভারেবলই না। তো টুপিএলে আমরা কনস্ট্রেন্ট অ্যাপ্লাই করলাম, কনস্ট্রেন্টটা কি? কমিট করতে এক্সক্লুসিভ লক কমিটের আগে ছাড়া যাবে না, এটাকে বলতেছে স্ট্রিক্ট টুপিএল। এটা করলে এসিআর হয়ে যাবে। এসকিউএল সার্ভার কি করে? এক্সক্লুসিভ লক না, কোনো লকই ছাড়তে পারবে না কমিটের আগে, শেয়ার্ড লকও ছাড়তে পারবে না, এটা হচ্ছে স্ট্রং অ্যান্ড স্ট্রিক্ট টুপিএল। স্ট্রং স্যার এটা কি বুঝতে পারছি। কনফ্লিক্ট সিরিয়াল বলছেন নাকি? এটা এই সিরিয়াল বাউন্সার, এটা স্ট্রং স্ট্রিক্ট ভেতরে থাকবে না না বাউন্সার যেটা সিরিয়ালাইজেবল, সিএসআর বলছেন না, কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল। না, এটা সিরিয়ালেও থাকে, তুমি কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল এখানে আর ছোট হবে, এরকম কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল এরকম হবে, ঠিক আছে, এরকম হবে, মানে ওই স্ট্রিক্টটাকে ভেতরে ঢুকাইতে হবে, তাই না? স্ট্রিক্টটাকে ভেতরে ঢুকাইতে হবে, কারণ স্ট্রিক্ট টুপিএল ইজ কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল। ও জাস্ট বলতে যে সিএসটা কোথায় হবে, সিএসটা সিরিয়ালাইজেবল একটা সাবসেট, ঠিক আছে? সিএসটা হচ্ছে সিরিয়ালাইজেবলের একটা সাবসেট, বাট সিএসটা অবশ্যই সিরিয়াল সিস্টেম এগুলো কন্টেইন করবে, কিন্তু এসিআর তে কন্টেক্ট করবে না। এসিআর মানে কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল, এটা তুমি বলতে পারবে। আচ্ছা, একটু আগে আমরা কি বললাম যে আনলক করতে পারবা না আনটিল ইউ কমিট, তাই না? স্ট্রিক্ট টুপিএল কমিট মানে কি? এই যে স্ক্রিনের উপরে বলো, কমিট মানে কি? দিকছে কমিট মানে কমিট লগ রেকর্ড ডিস্কে পৌঁছাতে হবে। কমিট লগ রেকর্ড বাফারে আছে, বাফার ম্যানেজার এখন রাইট করে নেই, কমিট ধরতে পারবা না। এখন যদি কারেন্ট যায় লগ ফাইলে থাকবে কি? তুমি কমিট নাই, লগ ফাইলে যা থাকবে সেটাই ফাইনাল ডিসিশন নেবে, কারণ রিকভারি ম্যানেজার যখন রিকভারি করবে সে যদি দেখে লগ ফাইলে তোমার কমিট নেই, মানে তুমি আনকমিটেড,
তাহলে কমিট লক রেকর্ড অবশ্যই বাফার ম্যানেজার ডিস্কে পাঠাইতে হবে, তা না হলে এটা কমিট ধরা যাবে না। আমরা সেটাই বলছি যে আনলক করতে পারবে না আনটিল ইউ কমিট, মানে কমিট লক রেকর্ড ডিস্কে গেছে। একটা কন্ডিশন মেনটেন করলে তুমি চাইলে কমিট করতে পারবা, আনলক করতে পারবা। কমিট লক রেকর্ড বাফারে আছে, ডিস্কে যায় না, আনলক করতে পারবা। এটা অ্যালাউ করা যাবে যদি একটা কন্ডিশন মেনটেন করে, সেটা হচ্ছে বাফার ম্যানেজারকে একটা কনস্ট্যান্ট মেনটেন করতে হবে। কনস্ট্যান্টটা কি? সেটা হচ্ছে বাফার ম্যানেজার যখন লকগুলোকে ফ্লাশ করে, ফ্লাশ করা মানে কি? মানে বাফার থেকে ডিস্কে পাস না। তোমরা ফ্লাশ করছো, ফ্লাশ হ্যাঁ কেউ ইউজ করছো, কেউ করছো। ফাইলে যখন রাইট করবা দেখবা ফাইলে দেখা যাচ্ছে না। তুমি প্রোগ্রাম থেকে রাইট করতেছো ফাইলগুলো দেখতেছো ডাটা নাই। কেন? কারণ ফাইলের ডাটাগুলো তুমি রাইট করতেছো প্রোগ্রাম থেকে, ঠিক আছে, কিন্তু প্রোগ্রাম তো প্রথমে ফাইলে সরাসরি যায় না, এটা মেমোরি বাফারে যায়। সেখান থেকে অপারেটিং সিস্টেম ডাটাগুলোকে কি করে? ডিস্কে রাইট করে। তো অপারেটিং সিস্টেম ডিস্কে রাইট করে না। তুমি যদি ফ্লাশ করো, ইউ ক্যান ফোর্স দ্য ওএস যে এই ফাইলের ডাটাগুলো মেমোরি থেকে ডিস্কে রাইট হবে। এখন লক ফাইলটা ফ্লাশ করার সময় যদি এই অর্ডার মেনটেন করে, সেটা হচ্ছে এই অর্ডারে লক ফাইলে আছে, ধরো লক ফাইলে এই অর্ডারে আছে T1 কমিট, T2 কমিট। লক ফাইল থেকে যখন বাফার থেকে, এটা বাফারে আছে, হ্যাঁ বাফারে আছে কি কমিট T1 কমিট T2, অর্থাৎ বাফার থেকে যখন ডিস্কে পাঠাবে সে কিন্তু এই অর্ডারে পাঠাবে, ঠিক আছে। তাইলে আর কি তুমি আনলক করতে পারবা, মানে লক কমিট লক রেকর্ড মেমোরিতে গেলে তুমি আনলক করতে পারবা, ডিস্কে যাইতে হবে, এটা ম্যান্ডেটরি রুল না। মানে স্যার যেটা আগে কমিট হয়েছে ওইটা আগে ফ্লাশ করতে হবে, তাই তো? হ্যাঁ, কিভাবে হচ্ছে সেটা আমি তোমাকে দেখাই যে কেন এটা করলে সমস্যাটা নাই। প্রুফ বাই কন্ট্রাডিকশন করছে সেটা। আচ্ছা ধরো ভাই T1 একটা ট্রানজাকশন X কে রাইট করছে, T1 ফিনিশ, T1 কমিট লক রেকর্ড বাফারে আছে। আচ্ছা ধরো এটা হচ্ছে বাফার, বাফারে কি আছে? কমিট T1 এখন লক রিলিজ করে দিল, এখনো কিন্তু কমিট লক রেকর্ড ডিস্কে যায় নাই, গেছে এই যে পিছনে কমিট লক রেকর্ড ডিস্কে গেছে, যায় নাই। T1 কিন্তু লক রিলিজ করে দিয়েছে, সমস্যা হবে? আচ্ছা সমস্যা হবে কিনা আমরা দেখি। T1 রিলিজ করে দিল, T2 রিড করলো, T2 ফিনিশ করলো, T2 কমিট লক রেকর্ড বাফারে রাইট করলো, T2 কমিট করলো আর কি। তো বাফারে কমিট লক রেকর্ড আছে, কমিট T2, এটা হচ্ছে বাফার। বাফার থেকে এখনো ফাইলে যায় না, এটা হচ্ছে ফাইল, লক ফাইল। এখন বলো যে এখনো কিন্তু কোনো ট্রানজাকশনই পারফেক্টলি কমিট হয় নাই, হইছে না। কেন? ডিস্কে যায় নাই। কারণ লক রেকর্ড এখন ডিস্কে যায় নাই, লক ফাইল কিন্তু খালি। এই অবস্থায় যদি সিস্টেম ক্র্যাশ করে কি হবে? সিস্টেম ক্র্যাশ করলে রিকভারি ম্যানেজার দেখবে কি কোনো ট্রানজাকশনই কমিট করে নাই, রোলবে করে দুইটাই আনডু হবে, বা রিডু হইলে কোনোটা কিছুই হবে না। তার মানে কি ডাটাবেস কনসিস্টেন্ট থাকবে, কোনো সমস্যা নেই। আচ্ছা ধরো কি হতে পারে, একটা হতে পারে ফাইলের মধ্যে কোনোটাই নাই, আরেকটা হতে পারে রিকোয়ারমেন্ট ম্যানেজার দেখবে ফাইলের মধ্যে এটা আছে কমিট T1 কমিট T2 আছে, তার মানে কি দুটাই কমিটেড, তার মানে এখানেও কোনো সমস্যা নাই। আরেকটা কেস হতে পারে সে দেখবে ফাইলে কমিট T1 আছে কিন্তু কমিট T2 নাই, এটাও কোনো সমস্যা না। কেন? কারণ T2 রিডু করবে সেটা, কারণ T1 আনডু করবে, T1 রাইট করছে, ফিনিশ করছে, কমিট করছে, ও কমিটও করছে, সমস্যা না। T2 কমিট করে নাই, T2 টা আনডু করবে, শেষ, কোনো সমস্যা নেই। সমস্যা হইতো যদি এরকম হইতো T2 যদি লক ফাইলে যদি থাকতো যে কমিট T2 কিন্তু T1 নাই, ইটস এ প্রবলেম। কেন? কারণ T2 T1 এর ডাটা ডেটা রিড করছে, কিন্তু T1 কমিট নেই, T2 আছে, এটা সমস্যা হইতো। কিন্তু এটা ফাইলে আসবে না, কেন? কারণ আমরা যে আগে আসবে কারণ বাফার থেকে ফাইলে রাইটিংটা অর্ডার অনুযায়ী হবে, তো এটা রাইট না হয়ে এটা রাইট হতে পারবে? পারবে না। বাফার থেকে ফাইলে যে রাইট হচ্ছে এটা কি এই অর্ডারে হবে? এই রেকর্ডটা আগে রাইট হবে, দেন হচ্ছে এই রেকর্ডটা রাইট হবে, তাই না? তাহলে কমিট T2 ফাইলে আছে, কমিট T1 নাই, এটা কি সম্ভব? সম্ভব না। তার মানে তুমি যদি এই এক্সট্রা একটা কন্ডিশন ইম্পোজ করো, কন্ডিশনটা কি? বাফার ম্যানেজার লগ রেকর্ডগুলোকে লগ বাফারে যে অর্ডারে তারা আসছে সেই অর্ডারে বাফার থেকে ডিস্কে রাইট করবে। যদি তুমি এই কনস্ট্রেন্টটা ইম্পোজ করো তাহলে কিন্তু ট্রানজাকশনগুলো আনলক করতে পারবে কখন? ট্রানজাকশনগুলোকে
পৌঁছালেই আনলক করতে পারবে। ডিস্কে পৌঁছাইতে হবে, এটা ম্যান্ডেটরি না। রাইট, কমিট লক রেকর্ড ডিস্কে পৌঁছাইতে হবে, এটা ম্যান্ডেটরি না। বাফারে পৌঁছালে আনলক করতে পারবে। এটার সুবিধাটা কি? এটাকে বলে গ্রুপ কমিট। এটার সুবিধাটা কি, মানে এটা জেনে আমার কি লাভ হলো সেটা বলো। স্যার আমি তাহলে এটাকে বলা হয় গ্রুপ কমিট রুল। এটার সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে যে বাফার ম্যানেজার তো আসলে রিড রেটগুলো ওর যখন মনে করে যে দিস ইজ দ্য পারফেক্ট টাইম তখন করলে ভালো। এখন যদি ট্রানজেকশনকে আনলক করার জন্য বা কমিট লক রেকর্ড ডিস্কে যাইতে হয়, এটা একটা এক্সপেন্সিভ রিকোয়ারমেন্ট। তাহলে বাফার ম্যানেজারকে বারবার কি করতে হবে, লক বাফার থেকে ফ্লাশ করতে হবে, রাইট করতে হবে। তো এখন আমরা সেই রিকোয়ারমেন্টটা রিল্যাক্স করে দিলাম যে না, তোমাকে আসলে আমার আনলক করার জন্য তোমাকে বারবার কমিট রেকর্ডগুলো ডিস্কে ফ্লাশ করতে হবে, নট নেসেসারি। আমি এটা কি করে দিলাম, কনস্ট্যান্ট রিল্যাক্স করে দিলাম, এটা বেটার। তাহলে বাফার ম্যানেজার মোর অপটিমাইজড ওয়েতে রিড রাইট করতে পারবে, তাই না? তো বেসিক্যালি বাফার ম্যানেজারের উপর একটা কনস্ট্যান্ট ইম্পোজ হয়েছিল যে লগ রেকর্ড ডিস্কে, কমিট লগ রেকর্ড ডিস্কে না গেলে আর কি আনলক করতে পারতাম না। আনলক না করলে কোনো ট্রানজ্যাকশন রান করতে পারবে না। সেই সমস্যা থেকে আমরা মুক্ত হইলাম। তো আমার কনফারেন্সে বাড়লো, পারফরমেন্স বাড়লো। এই রুলটাকে আমরা বলি কি গ্রুপ কমিট রুল। সো দিস ইজ গ্রুপ কমিট। কোনো প্রশ্ন আছে? সবাই কি বুঝতে পারছো? নেক্সট হচ্ছে আমরা ডেড লকে যাই। ডেড লক আমরা আগেও বলেছি। এই ডেড লক, এই যে পিছনে কর্নারে বসে তুমি বলো যে ডেড লক কোথায় হয়? তুমি পড়াশোনা করছো, তুমি পারবা। ডেড লক কোথায় হয়? সবাইকে বললো, সবাইকে গ্রুপ স্টাডি করো। গ্রুপ স্টাডি খুব দরকার। এই যে তুমি লিখতে পারছো না, তোমাকে তো আর দেখাই যাবে না। No one is perfect, তাই না? তার মানে কি একজন কারণ থেকে নলেজ নিতে হবে। তুমি যদি নলেজটা নিতে চাও, না নিতে চাও, তুমি কিন্তু পিছিয়ে পড়বে। অনেকের মধ্যে এই সমস্যা আছে যে আমি কাউকে থেকে কিছু শিখতে চাই, আমি একাই 100। মনে মধ্যে আছে না স্যার, এগুলো নাই, সবার কাছ থেকে শিখি স্যার। তাই হ্যাঁ স্যার। আচ্ছা, এটা ভালো না। অনেকে আছে যে একা একা পড়ে, এরকম নাই। এরকম তো থাকার কথা, কেউ কে একা একা পড়ে। কাউকে শেখাইও না, আবার কারোর কাছ থেকে শিখবেও না। বাট সবার কাছ থেকে তোমার লার্ন করার ইয়েটা থাকলে ভালো, কারণ সবার মধ্যে সব কোয়ালিটি আসলে। শুধু স্যার একাডেমিক না, বাইরেও তো অনেক কিছু লার্ন করা থাকে মানুষ। হ্যাঁ, সেগুলো তো আছে, আমি একাডেমিকটাই বলছি। আসলে ডেডলক কোথায় হয়? টাইম স্ট্যাম্পে কি ডেডলক হয়? টাইম স্ট্যাম্প প্রোটোকলে ডেডলক হয়? টাইম স্ট্যাম্প প্রোটোকলে ডেডলক হয় না। ডেডলক কেন হবে? টাইম স্ট্যাম্প প্রোটোকলে আসলে সে এমনভাবে মেনটেন করে যে ট্রানজ্যাকশন যখন খুশি যেভাবে আসুক, স্কেডিউলগুলো যেভাবে ইচ্ছা মতো হোক, সমস্যা হইলে কিল করে ফেলবে। আর লক বেস অ্যাপ্রোচ কি? লক বেস অ্যাপ্রোচ হচ্ছে আমি আগে থেকে অনেক প্রিপারেশন নিয়ে লকটা করে আগাবো, কোনো ধরনের ডেডলক আসবে মানে সমস্যা হবে না, কনফ্লিক্ট হবে না, কাউকে রোল ব্যাক করতে হবে না, তাই না? কিন্তু টু ফেস লক করে আগালে ডেডলক হতে পারে। কখন হতে পারে? তুমি এ লক করলা, ও বি লক করলো, ও এ চাচ্ছে, তুমি বি চাচ্ছো, এখন কি দুইজনই স্লিপে আছে। কিংবা যদি আমরা লক আপডেটিং অ্যালাউ করি, আমি এ লক করলাম শেয়ার মোড, তুমিও এ লক করলা শেয়ার মোড। এখন তুমি বলতেছো আমাকে আপগ্রেড করে দাও, আচ্ছা, আমি বলতেছি আমাকে আপগ্রেড করে দাও। আমরা দুজনেই শেয়ার নিয়ে বসে আছি, দুজনেই বলতেছি কি করো, আমাদেরকে আপগ্রেড করে এক্সক্লুসিভ লক দাও, এটা ডেডলকে করে যাবে। তো এই ধরনের সিনারিও। ডেডলক মানে কি? মানে কেউ আগাতে পারবে না। ডেডলক মানে কি? কেউ আর আগাতে পারছে না, মানে because স্যার one দুইজনই is শেয়ার waiting লক, for other. দুইজনই শেয়ার লক হোল্ড করে আছে, আছে। আর এক্সক্লুসিভ লক আরেকজন হোল্ড করে আছে, তাই না, না? এক্সক্লুসিভ কেউ হোল্ড করে নাই। তাহলে যদি একজন যদি এক্সক্লুসিভ লক চায়, দিলে কি হবে? শেয়ার লক আমি আর তুমি দুজনেই শেয়ার লক নিয়ে আছি, আমি বলছি ও, এক্সক্লুসিভ লক দাও, আমাকে দিতে পারছে না, শেয়ার লক তো শেয়ার লক নিয়ে আসো। বুঝতে পারছি। তুমি বলতেছো আমাকে এক্সক্লুসিভ লক দাও, তোমাকে দিতে পারবে না কেন? আপনি লক নিয়ে আসছে শেয়ার। কারণ আমি তো শেয়ার লক নিয়ে বসে আছি। জি স্যার, জি স্যার। এক্সক্লুসিভ লক নিতে গেলে কি দেওয়া যায়? যদি কারো শেয়ার লক থাকে দেওয়া যায়। এক্সক্লুসিভ লক নামে বলতেছে কি এক্সক্লুসিভ মানে কি শুধু একজনের কাছেই থাকতে হবে, অন্য কারো কাছে শেয়ার লক থাকতে পারবে না। এখন টাইম স্ট্যাম্প কি ডেডলক হয়? টাইম স্ট্যাম্প কিরকম প্রোটোকল? স্যার যদি কোনো ঝামেলা নেই যখন খুশি ট্রানজ্যাকশন ইচ্ছা মতো আসুক, কোনো সমস্যা নেই। কোনো একটা স্টেটমেন্ট যদি দেখি যে এটা উল্টা পাল্টা, রোল ব্যাক, তাকে রোল ব্যাক করো।
আর লক বেসটা একটা অনেক বেশি তুমি লক টক করে আগাচ্ছ, খুব কেয়ারফুল, কনফ্লিক্ট হবে না। সমস্যা হচ্ছে কি ডেডলক। এখন ডেডলক প্রিভেনশন করবো নাকি ডিটেক্ট করবো? ডেডলকের অ্যাপ্রোচটা কি? আমরা ডেডলক তো হবে, টু ফেজ লকে ডেডলক হবে, এটাকে আমরা কিভাবে ইয়ে করবো? একটা ওয়ে হচ্ছে ডিটেক্ট করা, আর একটা ওয়ে কি প্রিভেনশন করা। কোনটা বেটার? কোনটা বেটার? হ্যাঁ, প্রিভেনশন বেটার। ধরো তোমার জ্বর হবে না, এই জন্য তুমি কোটি টাকার বাড়ি বানাইলা, তারপরে ধরো খাবারকে 10 বার ধুইলা, তারপরে ধরো এটাকে আরো ডেটল দিয়ে ধুইলা, লাভ হবে? হ্যাঁ, আমরা কি পারবো অলওয়েজ প্রিভেনশন? ডেডলক ধরো আমার হইলে 10 টাকার নাপা খাই ভালো হয়ে যায়, এটা বেটার নাকি না হওয়ার জন্য আমি মানে কোটি কোটি টাকা বছরে খরচ করবো? হুইচ ইজ বেটার? So always আর কি প্রিভেনশন ইজ নট বেটার দেন কিউর। সামটাইমস কিউর ইজ বেটার। আমাদের বাংলাদেশ গরিব কান্ট্রি, এখানে প্রিভেনশন করতে গেলে যেই টাকা ইনভেস্ট করতে হবে, ধরো আমরা বললাম যে মশা থাকতে পারবে না, ঠিক আছে করা যাবে, কিন্তু ডলারগুলো কে দিবে, তাই না? ধরো সবগুলো বাসা এরকম হয়ে যাবে যে ওখানে কোনো ময়লা আবর্জনা কিছু ঢুকবে না, ওকে ফাইন করা যাবে, এভরিথিং ডুয়েবল, বাট উইল প্রোভাইড দ্য মানি। তার চেয়ে ভালো কি হোক, কিছু মরবে, কিছু অসুস্থ হবে, না থাকবে, ভালো হয়ে যাবে, এটাই ভালো। So always prevention is not better. বুঝো নেই? So always prevention is not better. So মাঝে মাঝে আর কি আমাদেরকে ডিটেকশন এবং ট্রিটমেন্টে যাইতে হবে, কারণ it becomes very expensive. Prevention is very expensive. প্রিভেনশনের জন্য অনেক টাকা খরচ করতে হবে। ধরো তোমার ছেলে মেয়ে আছে, তুমি চাও যে ওরা সবসময় তোমার চোখে চোখে থাকুক, তুমি চাও যে ওরা কোনো বিপদে না পড়ুক, তোমার মাথায় তার কোনো আর কি টেনশন নিয়ে তুমি ঘুরবা, এটা ভালো ছেড়ে দাও, কিছু হবে ওইটা তখন ওই ফিক্স করবা, এভাবে গেলেও খারাপ না। তো উই ক্যানট অলওয়েজ প্রিভেন্ট, কারণ এটা খুব এক্সপেন্সিভ। যেটা বললাম যে আমি যদি চাই যে ডেডলক প্রিভেন্ট করতে, তাহলে আমাকে কিছু এক্সপেন্সিভ মেকানিজম দিতে হবে, আমরা দেখাবো যে কী নিতে হয়। বাট আমি যদি জানি যে ডেডলক একটা দুটা হয়, কোনো সমস্যা আছে? বছরে একবার ডেডলক হয়, এটার জন্য কি আমি প্রিভেনশন নিব? বছরে যদি একটা ডেডলক হয়, এটার জন্য এত টাকা পয়সা খরচ করে তোমার এত কেয়ারফুল থেকে কী লাভ? বাট তুমি যদি দেখো যে বছরে মানে হ্যাঁ বাংলাদেশে ধরো প্রতি বছর ডেঙ্গুতে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, তখন একটা মারা যাচ্ছে, মারা যাচ্ছে রোড অ্যাক্সিডেন্ট, মারা যাচ্ছে। কারণ এটার জন্য আমি যদি এখন রোডগুলোকে পারফেক্টলি ইয়ে করতে চাই, আমার যে পরিমাণ টাকা খরচ করতে হবে, সরকারি কোন টাকা আছে না, সুতরাং সবসময় আসলে প্রিভেনশন বেটার না। তো আমরা দেখি যে কী কী অ্যাপ্রোচ আছে। আমরা যদি ডিটেক্ট করতে চাই, অ্যাপ্রোচ কী হতে পারে? একটা হচ্ছে টাইম আউট। টাইম আউট মানে ধরো টিপিক্যালি একটা ট্রানজ্যাকশনের টাইম হচ্ছে অ্যান এভারেজ 1 মিলিসেকেন্ড। ডাটাবেস দেখবে যে 1 মিনিট যদি কোনো ট্রানজ্যাকশন হয়ে যায়, সে বুঝবে ওর সমস্যা আছে। সমস্যা কি? টিপিক্যাল ট্রানজ্যাকশন টাইম 1 মিলিসেকেন্ড, আর একটা ট্রানজ্যাকশন দেখা যাচ্ছে কি 1 মিনিট ধরে অ্যাক্টিভ, তার মানে কি সমস্যা আছে? কি সমস্যা? ডেডলকে পড়তে পারে, আবার অন্য সমস্যাও হইতে পারে। ধরো সে বেশি বেশি রিসোর্স ইউজ করতেছে, রিসোর্স ইউজ করে ছাড়তেছে না, সে কী করতেছে আমরা জানি না, খুবই সাসপিশিয়াস। তুমি ধরে নাও সে ডেডলকে পড়ছে, তাকে ভালো, তো তাকে কি করে দেবে? এই ধরনের ট্রানজ্যাকশন যেগুলো তোমার টাইম আউট ধরে নিচ্ছ, সেগুলোকে কিল করে দেবে। এটা হচ্ছে একটা অ্যাপ্রোচ। তো আমরা ধরে নিব 1 মিলিসেকেন্ড আমার টিপিক্যাল ট্রানজ্যাকশন টাইম, 1 মিনিট হচ্ছে থ্রেশহোল্ড। কোনো ট্রানজ্যাকশন যদি 1 মিনিটের বেশি চলে যায়, আমরা ধরে নিব ওর ঝামেলা আছে, ওকে কিল করে ফেলবো, রোল ব্যাক করবো। তো আমি ডেডলক ডিটেক্ট করতেছি, করে ট্রিটমেন্ট করতেছি। ট্রিটমেন্টটা কি? ট্রিটমেন্ট তো এখানে কিল করা ছাড়া কিন্তু কোনো ট্রিটমেন্ট নাই, এখানে আর কি নাপাক খাওয়ানোর তো সুযোগ নাই। এরকম কোনো ট্রানজ্যাকশন লেখাও যাবে না যেটা আসলে 1 মিনিটের বেশি যাবে। ওটা এরকম কোনো ট্রানজ্যাকশন লেখাও যাবে না যেটা 1 মিনিটের বেশি যাবে। আর এরকম কোনো ট্রানজ্যাকশন আমি ইনপুট দিই, সাথে সাথে অ্যাপ্রোচ হচ্ছে এরকম টাইম বাউন্ড, আছে। এর বেশি হইলেই তোমাকে কিল করে দেবে। এটা খুবই সিম্পল অ্যাপ্রোচ, কিন্তু দেখো অ্যাপ্রোচটা খুবই সিম্পল, কোনো ঝামেলা নেই, কোনো গ্রাফ কিছু মেনটেন করতে হচ্ছে না। জাস্ট টাইম আউট 1 মিনিটের বেশি হয়ে গেলেই ধরে নাও ওর সমস্যা আছে, ওই কিল করে দেবে। কিল করা মানে পার্মানেন্ট কিল না, আবার রিজিউম হবে। আর আরেকটা অ্যাপ্রোচ হচ্ছে ওয়েট ফর গ্রাফ। এটা খুবই নাইসার অ্যাপ্রোচ, দেখতে ভালো লাগবে। ওয়েট ফর গ্রাফ কি? ধরো T1 একটা অবজেক্ট চাচ্ছে যেটা T2 ধরে আছে, তাইলে T1 থেকে T2 একটা এজ দাও,
T2 ধরো একটা অবজেক্ট যাচ্ছে যেটা T3 ধরে আছে, তাহলে T2 থেকে T3 তে এজ দাও, এটা মানে হচ্ছে T2 T3 এর জন্য ওয়েট করতেছে, এটা মানে কি T1 T2 এর জন্য Wait করতেছে। T3 ধরো আবার T1 এর জন্য ওয়েট করতেছে, তাহলে এখানে কি হইলো? লুপ। সাইকেল হয়ে গেছে। এটা কি ডেডলক না? জি স্যার। ডেডলক। তাহলে আমরা যদি এরকম একটা গ্রাফ তৈরি করি, গ্রাফের নোডগুলো কি হবে? নোডগুলো হবে ট্রানজ্যাকশন। তো নোডগুলো হবে ট্রানজ্যাকশন। আর আমরা ট্রানজ্যাকশন থেকে T থেকে এজ দিব কখন? নোড T থেকে নোড U তে আমরা এজ দিব কখন? যদি দেখি কি U একটা লক হোল্ড করে আছে x এর উপরে আর T ওই লকটা যাচ্ছে, তার মানে কি T ওয়েটিং ফর U, তখন T ইজ ওয়েটিং ফর U। তাহলে এই যে ওয়েট ফর গ্রাফ, এটা কি ওয়েট ফর গ্রাফ, তুমি ওর জন্য ওয়েট করে আসো, ওর জন্য ওয়েট করে আসো, এগুলো একটা সাইকেল তৈরি হয়ে গেল। তাহলে কি হবে? ওয়েট ফর গ্রাফে যদি সাইকেল থাকে তাহলে কি ডেডলক। ডেডলক। এটা কি ইকুইভ্যালেন্ট? সাইকেল থাকলে ডেডলক, সাইকেল না থাকলে নো ডেডলক বলতে পারবো হ্যাঁ ইকুইভ্যালেন্ট নাকি এটা অনলি ইফ নট অনলি ইকুইভ্যালেন্ট হওয়ার কথা ইকুইভ্যালেন্ট হওয়ার কথা? আচ্ছা আমরা একটু দেখি এটা কি ইকুইভ্যালেন্ট কিনা। আসলে এটা ইকুইভ্যালেন্ট, তো আমরা এটা প্রুফ করতে পারবো। যদি সাইকেল যদি থাকে তাহলে ডেডলক হবে, এটা প্রুফ করা খুবই সোজা। ওয়েট ফর গ্রাফে সাইকেল আছে মানে কি? মানে T1 T2 এর জন্য ওয়েট করতেছে, T1 এখন পজে আছে, কিসে আছে? পজে। T2 T3 এর জন্য ওয়েট করতেছে, T2 কিসে আছে? পজে আছে। T3 T4 এর জন্য ওয়েট করতেছে, এভাবে T4 আবার T1 এর জন্য ওয়েট করতেছে। সবাই কিসে আছে? পজে। সবাই যদি পজে থাকে, কেউ যদি প্রোগ্রেস করতে না পারে, তার মানে কি ডেডলক। তার মানে সাইকেল থাকলে ডেডলক আছে, এটা প্রমাণ করলাম না? উল্টাটা প্রমাণ করো, সাইকেল না থাকলে ডেডলক হবে না, এটাকে প্রমাণ করতে পারবো। সাইকেল যদি না থাকে তাহলে সেই আমরা যদি ওয়েট করি তাহলে একটা পার্টটা হয়ে যাবে তো এভাবে বললে প্রুফটা আসতে হবে না। এটা ঠিক আছে, এটা লিখতে পারো, কিন্তু ওই যে সাইকেল না থাকলে তো ওয়েট করবো না, সো ডেডলক হবে না, প্রুফ ইজ কমপ্লিট লিখে দিই। অনেকে এরকম লিখুন তো, প্রুফ না করতে পারলে আচ্ছা T3 কার উপর ডিপেন্ড করে না, আমাদের T3 তে 100 ঘন্টা শেষ হবে, তাহলে ও শেষ হলে এর আগে 500 এর আগে তো। আসলে এটা তোমাকে একটু থিওরিটিক্যালি অ্যাসেসমেন্ট লিখে প্রুফ করতে হবে। প্রুফটা কি? প্রথমে বলতে হবে যে ওয়েট ফর গ্রাফটারে সাইকেল না থাকে মানে অ্যাসাইক্লিক হয়, একটা ভার্টেক্স পাওয়া যাবে যার কোনো আউটগোয়িং এজ নাই। এটা কিন্তু অ্যাসাইক্লিক গ্রাফের একটা প্রপার্টি। প্রপার্টি কি? একটা এজ একটা নোড পাওয়া যেটা কোনো কি নাই, আউটগোয়িং এজ নাই। আচ্ছা, যার আউটগোয়িং এজ নাই সে কি? সে কারোর উপরে ওয়েট করতেছে, তাহলে সে প্রোগ্রেস করতে পারে, তার মানে ডেডলক আসলে নাই। ডেডলক মানে কেউ প্রোগ্রেস করতে পারবে না। তো একজনও যদি পাও যে প্রোগ্রেস করতে পারবে, তাহলে ডেডলক করতে পারবে না। সো অ্যাসাইক্লিক গ্রাফে একটা এজ একটা নোড থাকবে যেটাতে ইনকামিং নাই, একটা নোড থাকবে যেটাতে আউটগোয়িং নাই। এগুলো প্রুফগুলো তোমরা পড়ো, মানে নিশ্চয়ই এবার ফোরম্যানের বই পড়তেছো, জি স্যার। ফোরম্যানের বইতে কিন্তু এগুলো প্রুফগুলো থাকতে পারে। হোয়াইট পাথ থিওরেমটা পড়ছো? হ্যাঁ জি স্যার। হ্যাঁ, 1 2 3 আমাদের ওয়ান টু পড়া দিচ্ছে পড়াচ্ছে হোয়াইট পাথ থিওরেম। ওয়ান টু শেষ হয় আচ্ছা, পড়াই ওয়ান টুতে পড়ে ফেলছে। হ্যাঁ স্যার আমরা ডাটা আমরা অনেক বেশি জানো, হ্যাঁ? এগুলো স্যার অনেক আগে তোমরা তো মানে রিলেটিভিটি থিওরি আগে আসবে, সময়ের আগে। স্যার গ্রাফের বেশিরভাগ অ্যালগরিদম ওয়ান টুতে হয়ে গেছে ও গ্রাফের ওয়ান টুতে শেষ। অনেকটাই, আর টু ওয়ানে কিছু এক্সট্রা পড়া আছে আর কি। আচ্ছা, তাহলে তোমরা গ্রাফের প্রপার্টিগুলো জানো, এমএসটি প্রুফ সব জানো, হ্যাঁ হ্যাঁ ব্র্যাকেটসটা প্রুফগুলো জানো। জি স্যার। ওরা ওয়ান টু এটা তো ভালো, ওয়ান টুতে তোমরা অলরেডি অনেক বেশি লার্ন হয়ে গেছে। এগুলো তো আমরা করছি টু টুতে, জি স্যার এগুলো অনেক আগে ফেলছে স্যার ডাটা এখন স্ট্রাকচার। অনেক আগে। এটা ভালো। তাহলে আমরা ওয়েট ফর গ্রাফ দিয়ে ডেডলক ডিটেক্ট করতে পারি, একই সাথে প্রিভেন্টও করতে পারি। প্রিভেন্টটা কিভাবে করবো জানো? ডেডলক প্রিভেনশন ইউজিং ওয়েট ফর গ্রাফ। এটা হচ্ছে তুমি দেখবা যখন কোনো একটা লক রিকোয়েস্ট আসবে, ধরো তুমি এটা দিতে পারতেছো না, তাহলে ওয়েট করে রাখতে হবে। তো যদি তুমি কাউকে ওয়েট করে রাখো, তুমি ওয়েট ফর গ্রাফে একটা এজ দিবা, ওয়েট করলেই এজ দিতে হবে। এজ দেওয়ার পরে যদি তুমি দেখো যে একটা সাইকেল তৈরি হয়ে যাচ্ছে, তাহলে তুমি কি করবা? তাকে ওয়েট করে রাখবা না, তাকে কি করবা? তাকে ক্লিন করে ফেলতে হবে। কারণ তুমি যখন তাকে ওয়েট করাও কি হবে? সমস্যা। ডেডলক হবে। এই জন্য ওকে ওয়েট করে রাখা যাবে না, ওকে কি করতে হবে? কিল করতে হবে। কিল করলে ডেডলক হবে না। এখন তুমি বলতে পারো যে ও কি দোষ করলো? ও দোষ করে নাই, কিন্তু দোষ না করলেও কিন্তু তোমাকে শাস্তি পেতে হবে। এটা তো পৃথিবীর নিয়ম। অনেক সময় তোমাকে দোষ না করেও ইউ হ্যাভ টু বি দ্য ভিকটিম, হয় না? ভাই স্যার তখন কি করো? তুমি রেখে যাও না, রেখে দেও না। সামটাইমস ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট দিস। এভাবেই একটা লাইফ চলবে। তুমি রোডে তোমার অ্যাক্সিডেন্ট হয়েছে, তুমি দোষ করছো?
বিকজ দিস ইজ হাউ র্যান্ডম জিনিসটা বুঝো, র্যান্ডম নেচার, মানে পৃথিবী তো র্যান্ডম নেচারে চলে, সুতরাং র্যান্ডমনেসের কারণে আসলে যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে। তো হুইল বি দ্য ভিকটিম উই ডোন্ট নো। বিমান অ্যাক্সিডেন্ট হলো ধরো এয়ার ইন্ডিয়ার, এখন ওখানে এতগুলো ক্রু ছিল, এতগুলো প্যাসেঞ্জার ছিল, আহত মারা গেল, ইটস এ র্যান্ডম ইভেন্ট। এখন ওখানে তুমিও থাকতে পারতো, আমিও থাকতে পারতাম। তো বিষয়টা হচ্ছে এরকম। তো এখানে আমরা কিরকম ডেডলক প্রিভেনশনের জন্য আমি যেটা বলতেছি, মানে যার এজটা দেওয়ার জন্য ডেডলক হচ্ছে সেই ট্রানজেকশনকে আমরা কিল করে ফেলতেছি, তাকে আমরা ওয়েট করে রাখবো না, তাকে কিল করে ফেলবো। এটা হচ্ছে আমাদের ডেডলক প্রিভেনশন অ্যাপ্রোচ। তো আমরা আরো 5 মিনিট পর হবে আমাদেরকে। আচ্ছা, এই গ্রাফে যদি আমরা দেখি T1 লগ A করেছে, T2 লগ C করেছে, T3 লগ B করেছে, T4 লগ B করেছে। এখন T1 T2 বলতেছে A এর উপরে লগ দাও, কিন্তু A তো দিতে পারবে না, পারবে? A আবার A ধরে আছে, তাহলে একটা ওয়েট ফর গ্রাফে 2 থেকে 1 এ H দিতে হবে। T2 ওয়েটিং ফর T1। আচ্ছা, এরপরে T3 C যাচ্ছে, C আজকে কে ধরে আছে, 2 লক করে আছে, তাহলে ওয়েট ফর গ্রাফে T3 ওয়েটিং ফর T2, T3 ওয়েটিং ফর T2। তারপরে A লক যাচ্ছে, A যাচ্ছে, কিন্তু A ধরে আছে কে, T1, তাহলে T4 ওয়েট করে আছে ফর T1, T4 ওয়েট করে আছে ফর T1। এখানে কি ডেডলক আছে? এখন পর্যন্ত ডেডলক নাই। এখানে কে আছে যে প্রোগ্রেস করতে পারবে? এই তুমি বলো, তুমি বলো যে কে আছে যে প্রোগ্রেস করতে পারবে? একজন থাকবে যে প্রোগ্রেস করতে পারবে, দ্রুত বলো সবাই। 4 তো আটকে আছে, 1 হচ্ছে প্রোগ্রেস করতে পারবে, তাই বাকিরা প্রোগ্রেস করতে পারবে না, বাকিরা তো ওয়েটিং। তুমি তো দেখতেছো যে দে আর ওয়েটিং, তারা প্রোগ্রেস করবে কিভাবে? 1ই প্রোগ্রেস করতে পারবে। এবার 1 কি করলো, B চাচ্ছে, B কে ধরে আছে, C ধরে আছে, 3 ধরে আছে। 1 থেকে 3 তে এখন ওয়েট দিয়ে দরকার। নাও এই যে নাও এখন ডেডলক তৈরি হয়েছে, যেহেতু ডেডলক তৈরি হয়েছে, রোলব্যাক কাকে করবে? 1 কে এখান থেকে ফেলে দিবে, ওকে কিল করবে, কিল করলে এগুলো সব চলে যাবে। যার সাথে তুমি ইনকাম 1 কে ফেলে দিবে, যার সাথে ইনকাম হয়ে যাচ্ছে তা না, না যে যার কারণে সাইকেল তৈরি লাস্টে যে আসছিল, যার কারণে হইলো, তাকে ভিকটিম, ও পানিশমেন্টটা তাকে ভিকটিম বানাইতে হবে, একজনকে তো বানাইতে হবে। লাস্টে তুমি বলতে পারো যে কম রিকোয়েস্ট ধরে আছে তাকে বানাইলে ভালো হতো, ও বলতে পারে যে বেশি রিকোয়েস্ট ধরে আছে তাকে অনেক অ্যালগরিদম বলতে পারো, কিন্তু এইটা ভালো যে, কারণ ওগুলো বললে ও বলবে যে আমি কম ধরে আছি, আমার কেন মানে পানিশমেন্ট দিচ্ছ। তুমি বলবে আমি বেশি ধরে আছি, আমার কেন, এরকম প্রশ্ন আসবে না? তার চেয়ে ভালো কি র্যান্ডমলি যাকে পাবো তাকে পানিশমেন্ট দাও, তাহলে কারো আর কোনো অবজেকশন থাকে না। বুঝতে পারছো? র্যান্ডমনেসের উপর আমাদের কোনো হাত নেই, র্যান্ডমনেসের উপর আমাদের কারো কোনো কন্ট্রোল নাই। তুমি খুব ভালো প্রিপারেশন নিলা, পরীক্ষা দিয়ে তোমার ইউ হ্যাভ বিন, ধরো সামহাও তুমি আসতে পারলা না, তোমার পা ভেঙে গেছে, তো তুমি তো তখন খারাপ করবা, ফিল করবা, সেখানে তো আর তোমার কন্ট্রোল নাই, তুমি কেমন কন্ট্রোল ইউর হোল লাইফ, এটা মনে রাখবা। আচ্ছা, আমরা তাহলে ওয়েট ফর গ্রাফে দেখলাম কি এই অবস্থায় তৈরি হলো। এখন এখানে কোনো সাইকেল নাই, মানে আমরা T1 কে কি করে দিচ্ছি, বলবে T1 কে কিল করে ফেলছি, রোল ব্যাক করাই ফেলছি। তো T1 কে যেহেতু রোল ব্যাক করিয়ে ফেলেছি, তাহলে এখানে আমাদের আর সাইকেল নাই। এখন কে প্রোগ্রেস করতে পারবে? 4ও পারবে, 2ও পারবে, 2ও পারবে, 4ও পারবে, 3 পারবে না, 3 স্টিল ওয়েটিং। এটা হচ্ছে ডেডলক ডিটেকশন এবং প্রিভেনশন। আরেকটা ওয়ে আছে যেটাতে প্রিভেন্ট হবে, অটোমেটিকলি প্রিভেন্ট হবে, কোনো ধরনের ডিটেক্ট করতে হবে না, ডেডলক হবেই না। এটা হচ্ছে তুমি যদি একটা পলিসি নাও, পলিসিটা হচ্ছে ট্রানজ্যাকশনগুলো যখন লক করবে, তুমি একটা রুল এনফোর্স করলা, সেটা হচ্ছে আমার যে অবজেক্টগুলো আছে, যেটা হচ্ছে টেবিলগুলো, রোগুলো, সেগুলোর একটা আইডি থাকবে, এটাকে আইডি, তোমার যেরকম আইডি আছে। আমি যদি লক করি, ধরো আমার 4টা অবজেক্ট লাগে, আমি যখন লক করব আমাকে আইডির অর্ডারে লক করতে হবে। মানে কি, ধরো আইডি হচ্ছে A B C এই অর্ডারে, আমি যদি লক করি তাহলে আমাকে A B C D এই অর্ডারে করতে হবে। আমি D আইডি লক করব, B পরে লক করব, এইটা করতে পারবো না, তাহলে আইডি ভায়োলেট হবে। ধরো আমি তোমাদেরকে ডাকবো, কি অর্ডারে ডাকতে হবে? আইডির অর্ডারে ডাকতে হবে, আমি উল্টাপাল্টা অর্ডারে ডাকতে পারবো না।
তাহলে ডেডলক হবে না। কেন হবে না? আচ্ছা ডেডলক হয় কখন যায়? T1 ধরো A লক করছে, B চাচ্ছে, T2 ধরো B লক করছে, A চাচ্ছে, তখনই তো ডেডলক হয়। তার মানে অর্ডারটা উল্টাইলেই ডেডলক হয়, তাই না? এই যে তুমি বুঝতে পারছো, মানে লক রিকোয়েস্টের অর্ডারটা যদি উল্টা হয় তাহলে ডেডলক হয়। তুমি A লক করে আছো, B চাচ্ছ, ও B লক করে আছে, A চাচ্ছে। আমি যদি বলি যে তোমার যদি A B লাগে, তোমাকে স্ট্রিক্ট অর্ডারে লক রিকোয়েস্ট পাঠাতে হবে, তাইলে T1 T2 তখন কি করবে? A লক করবে, T2 কি করবে? B লক, A লক করবে, B চাইবে, A লক করবে, B সেখানে ডেডলক হবে। কারণ যদি A আগে লক পেয়ে যায়, A আর B এই লকটা পাবে না, তার মানে সে যে B লক করে বসে আছে সেটা হবে না, তাহলে ডেডলক আর হবে না, আগাইতে পারবে। বুঝা গেছে? এটা কি বুঝতে পারছো? খুবই সোজা রুল। রুলটা কি? অবজেক্টগুলোর আগে থেকে একটা আইডি থাকবে, ট্রানজাকশন যদি লক করে থাকে, সে যতগুলো অবজেক্ট লক করবে, ধরো 10টা 20টা, আইডির অর্ডারে লক রিকোয়েস্টিং করতে হবে। এই অর্ডারটা বুঝতে পারছি। তাইলে তোমার কখনোই ডেডলক হবে না, কারণ ও আগে আটকে যাবে। এটাতে কি কনকারেন্সি স্যাক্রিফাইস হচ্ছে? কিছুটা হচ্ছে, কিছুটা হচ্ছে, কারণ ট্রানজাকশন T2 হয়তো D E এগুলো করে কিছু কাজ করতে পারতো, D E কিন্তু এ লক হয় নাই। হ্যাঁ, এখন তো আর পারতেছে না। ট্রানজাকশন T2 হয়তো সে তো মানে T1 দেখো, সে A আর B দরকার, T2 এর কি দরকার? A B C D E। এখন সে যদি D আর E আগে লক করে কিছু কাজ করতো, কোনো সমস্যা ছিল? না স্যার, সমস্যা ছিল না, কিন্তু এখন তো করতে পারবে না, কারণ ওই যে এনফোর্স A B C D E এই অর্ডারে লক করতে হবে। তো সে যখন লক করতে যাবে, A লক করতে গিয়ে আটকে যাবে, ওই ট্রানজাকশন শেষ না হওয়া পর্যন্ত এখন সে আর সামনে আগাতে পারবে না। তো এখন আমরা আসলে একটা প্রিভেন্ট করার জন্য আর একটা সমস্যা নিয়ে আসবো, এটাই নিয়ম নাকি? দুনিয়াতে এমন কিছু আছে যে সব সমস্যা সলভ হয়ে যাবে? তুমি একদিকে কিসের ক্যাপ্টেন? বুঝলাম না। কি সমস্যা কি? হ্যাঁ, কি নাই? আচ্ছা, যাই হোক, আমরা কি বলতেছিলাম যে তুমি যদি একটা সমস্যা সলভ করার জন্য একটা অ্যাকশন নাও, তাহলে তোমার আরেকটা সমস্যা আসবে। তা আমাকে সামহাউ ট্রেড অফ যেতে হবে, এটা করে ট্রেড অফ। ধরো তুমি বুয়েটে ভর্তি হয়েছো, ডেফিনেটলি তুমি মেডিকেলের পড়ো নাই, ইটস ইউর ট্রেড অফ। সো হোয়াট ইউ হ্যাভ ট্রেডেড অফ ফর অ্যাডমিশন ইন বুয়েট? ইউ হ্যাভ ট্রেডেড অফ মেনি অপরচুনিটিস, তাই না? তুমি এখন চাইলে সেগুলো পারবা, ভর্তি চাইলে পারবা। এই যে তুমি ট্রেড অফ করছো, হোয়াট ইজ দ্য কস্ট অফ দিস ট্রেড অফ? হিসাব করছো? হোয়াট আর ইউ গেইনিং ফ্রম বুয়েট অ্যান্ড হোয়াট ইউ হ্যাভ স্যাক্রিফাইস? এটা মাঝে মাঝে ক্যালকুলেট করে দেখো। দেখ, আমরা আবার এখানে ফেরত আসছি, আমরা সেই ক্যালকুলেশন করে যাবো। আমাদের আর 2 মিনিট সময় লাগবে, সরি। সেটা হচ্ছে আমি 2 মিনিটে তোমাদের প্রুফটা করে শেষ করে দেবো। প্রুফটা কি? যে এলিমেন্ট অর্ডারিং ফলো করলে ডেডলক হবে না, এই প্রুফটা আমি করে দিচ্ছি। আমাদের প্রুফটা হচ্ছে ইফ some schedule follows element order, no deadlock হবে না। আমরা প্রুফ বাই কন্ট্রাডিকশন করব। কন্ট্রাডিকশন হচ্ছে তোমাদের সবচেয়ে প্রিয় প্রুফ, তাই না? যদি আমার প্রিয় প্রুফ হচ্ছে ইন্ডাকশন, তাহলে কন্ট্রাডিকশন প্রুফটা সহজ। আমরা প্রথমে কোনো কিছু প্রুফ করতে গেলে আসলে কন্ট্রাডিকশন ট্রাই করি। অলওয়েজ আমি ফার্স্টে ট্রাই করি whether I can go for contradiction. আচ্ছা, কন্ট্রাডিকশন প্রুফ করাটা আমাদের জন্য একটু ইজিয়ার। তো আমরা কি ধরে নিব? এই যে কি বলো, কি ধরে নিব? কন্ট্রাডিকশন প্রুফ করলে কি ধরে নিব? তোমরা তো 1 2 তে অ্যালগরিদম পড়ে পারছো, ডিসক্রিমিনেশন আরো মনে হয় 1 1 মানে এইচএসসি তে পড়ে পারছো। এখন 1 1 আছে। হ্যাঁ, 1 1 করছি। আচ্ছা, আমি তো এইচএসসি তে ডিসক্রিমিনেট করে আছি। কন্ট্রাডিকশনটা কি হবে? কি ধরে নিব? রাইট, ধরে নিব ডেডলক হয়, তার মানে বোঝা যাচ্ছে তোমরা আসলে পড়ছো। তো ধরে নিব ডেডলক হয়, এটা হচ্ছে কন্ট্রাডিকশন। তো ডেডলক হ্যাপেন্স। তা ডেডলক যদি হয়, তার মানে কি এরকম একটা সাইকেল থাকবে, ওয়েট ফর গ্রাফে ডেডলক হয় মানে কি? ওয়েট ফর গ্রাফে এরকম সাইকেল থাকবে। আচ্ছা, সাইকেল থাকা মানে কি? T1 T2 এর উপর ওয়েট করে আছে। আচ্ছা, ধরো T2 A2 ধরে আছে, T1 আসলে A2 এর জন্য ওয়েট করে আছে, T2 ধরো T3 এর জন্য ওয়েট করে আছে, মানে কি T3 হয়তো A3 ধরে আছে, লক করে আছে, ধরে আছে মানে লক করে আছে।
টিএন হয়তো এ এর লক করে আছে, এখন টিএন এ এর লক করে আছে, টিএন কার জন্য এটা করতেছে T1 টি1 এর জন্য, মানে টি1 a1 ধরে আছে, এটা কি সম্ভব? টি1 a1 ধরে আছে, সে a2 চাচ্ছে, t2 a2 ধরে আছে, সে a3 চাচ্ছে, t3 a3 চাচ্ছে, a4 চাচ্ছে, এ পর্যন্ত কোনো সমস্যা নাই। কিন্তু টিএন এ এর লক করে আছে, সে চাচ্ছে কি a1, এটা কি এলিমেন্ট অর্ডারিং প্রিন্সিপাল মেনে চলছে? প্রথমে A1 চার আছে, হ্যাঁ, প্রথমে A1 লক করা আছে TN মানে টিএন এ এর লক করে a1 কেমনে চাইবে? অর্ডারিংটা কি a1 a2 a3 এভাবে an, তাহলে এর পর্যন্ত কোনো সমস্যা নাই। কিন্তু এখানে গিয়ে দেখলাম কি টিএন এ এর লক করে আছে কিন্তু চাচ্ছে a1, which is not possible, এলিমেন্ট অর্ডারিং প্রিন্সিপাল এটা সম্ভব না। তার মানে আমরা একটা কন্ট্রাডিকশনে চলে আসলাম। কন্ট্রাডিকশনে চলে আসছে মানে কি, আমি যেটা ধরে নিয়েছি সেটা ফলস, ট্রু কোনটা? ট্রু হচ্ছে নো ডেট লক, এটাই তো কন্ট্রাডিকশন। তুমি যেটাকে প্রুফ করবা কনক্লুশন, সেটার উল্টাটা ধরে নিবা, তারপরে দেখবা যে কন্ট্রাডিকশন আসছে, তারপর বলবা যে ও যেটা ধরছিলাম সেটা আসলে ফলস, তার মানে তার উল্টাটা ট্রু। এরকম দুটো তো একসাথে ফলস হবে না কোনো সিস্টেম। এটাই হচ্ছে ট্রু, এটাকে বুঝতে পারছো? T1 A1 লক করে আছে, A2 যাচ্ছে, A2 লক করে আছে, A3 যাচ্ছে, এখানে কিন্তু অর্ডারিং ভ্যারিয়েবল হচ্ছে না। অর্ডারিং ভ্যারিয়েবল হচ্ছে এই জায়গায় টিএন এ লক করে আছে, সে A1 যাচ্ছে, মানে T1 এর জন্য ওয়েট করে আছে। এই জায়গাটা আমরা বলছি কি এলিমেন্ট অর্ডারিং প্রিন্সিপাল ভ্যালিড হয়েছে। স্যার তার মানে this is a contradictory statement if we consider our hypothesis, so which is wrong। তার মানে আমি যে ধরে নিয়েছি conclusion that is false, that তার মানে হচ্ছে তার not the true, তার মানে আসলে there is no deadlock। স্যার A1 এর তো আলাদা আলাদা অবজেক্ট না, হ্যাঁ, A1 এর তো আলাদা অবজেক্ট, আলাদা অবজেক্ট, তাহলে স্যার অর্ডারিং A1 কে ধরে রাখছে। A1 ধরো x y z যাই হোক, আমরা নাম্বারিং এগুলো হচ্ছে আইডি, জি স্যার বুঝতে পারছি, একটা ট্রানজাকশন একটা অবজেক্টকেও ধরে রাখছে। এখন একটা লক করে আছে, T2 A2 যাচ্ছে, T2 A2 কে চাচ্ছে, T2 তো A1 কে চাচ্ছে না। T2 A2 লক করে আছে, A3 যাচ্ছে, T2 স্যার লক মানে T2 স্লিপে গেল কেন? A3 যাচ্ছে, ডেডলকে আছে না, ডেডলকে থাকলে তো অবশ্যই ওয়েটিং, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বুঝতে পারছি। বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ ডেডলকে আছে। এই প্রশ্ন করছে T2 কেন ওয়েটিং? হ্যাঁ ওয়েটিং কারণ সে A3 যাচ্ছে এজন্য। A3 যাচ্ছে স্যার বুঝতে পারছি। জি স্যার বুঝতে পারছি। T3 ওয়েটিং কেন? A4 সে A4 যাচ্ছে এজন্য ওয়েটিং। Tn ওয়েটিং কেন? A1 Tn যাচ্ছে T1 যেটা ধরে আছে সেটা, বুঝতে পারছি। T1 ধরে আছে কিন্তু A1 A1, কিন্তু Tn A ধরে আছে A1 যাচ্ছে, এটা কি হবে? হবে না। এটা এলিমেন্ট অর্ডারিং প্রিন্সিপাল আমরা এলাও করছি না। দ্যাটস ওয়াই এখানে একটা কন্ট্রাডিকশন অ্যাড করেছে। সো দিস ইজ দ্য প্রুফ। তারপর প্রশ্ন একটা বলতে পারো। তো কি বলো, একটা বাজে একদম আছে, তোমাদেরও আছে ও স্পেশাল মেকআপ, মেকআপ নেই স্যার নামাজ আছে হ্যাঁ, সেটা আমি বলে গেছি। খালি তোমাদেরকে মানে একটা মেল করবো, মেলটা কালকে পরে করি। আর সময় দিতে হবে কি, যেমন ফেব্রুয়ারি নাই ডিস্টেন্স, কেউ যেন একটু টাইম করে এটা করতে। স্যার আজকে অনেক মোটিভেটেড হয়েছে স্যার। হ্যাঁ, রাস্তা অনেক মোটিভেটেড হয়েছে স্যার। প্রিপারেটর অ্যাকসেপ্ট রাখা যাবে না আজকে স্যার আপনার ক্লাসটা করে মোটিভেটেড হয়েছে। প্রিপারেটর অ্যাকসেপ্ট রাখা যাবে না পরীক্ষার আগে দিতে চাই। রিলিজ করেছি আমাদের অনেক স্যার বলতে পারে ঠিক হবে। কারণ কেউ কিন্তু অবশ্যই কম থাকে।